রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম নোয়েল শিকদার। আমি খ্রিস্টান ধর্মের একজন লোক এবং চট্টগ্রামে থাকি। আমি বর্তমানে একটা হোটেলে কর্মরত আছি। আপনার কাছে অনুরোধ, ঘটনাটা পুরোটা পড়বেন এবং যদি সিলেক্টেড হয় তবে প্লিজ শেয়ার করবেন। ভূত এফএম আমার পরিবারের সবার একটা প্রিয় অনুষ্ঠান। গত 18/8/12 তারিখে আমার জীবনে ঘটে একটা অদ্ভুত ঘটনা। এর আগের দিন রাতে ভূত এফএম শুনে ঘুমাতে দেরি হয়। আপনার কথা মতো আয়নার সামনে লাইট বন্ধ করে অনেকক্ষণ তাকিয়ে থাকি, কিন্তু ভয়ের কিছুই ঘটেনি। পরে আমার মিসেস চম্পা ও বড় মেয়ে স্নেহা আমাকে এই কাজটি করতে বাধা দেয়। তারপর আমরা ঘুমোতে যাই। সেই রাতে আমি একটা স্বপ্ন দেখি এবং ভয়ে চিৎকার করে উঠি। স্বপ্নটা ছিল এমন, আমি আমার ছোট মেয়ে শ্রেয়াকে নিয়ে একটা জাহাজ ঘাটে যাই। আমার একজন বন্ধুও ছিল আমার সাথে। ঘাটে দাঁড়িয়ে আমরা জাহাজ ও নদী দেখছিলাম। ঘাটে কোনো রেলিং ছিল না। আমার ছোট মেয়ে আমার কোলে ছিল। হঠাৎ আমার মেয়ে আমার কোল থেকে নিচে পড়ে গেল। এক ভয়ানক দৃশ্য। আমি চিৎকার করি। আমি দেখি যে জাহাজের তলার পাশ থেকে তলিয়ে যাচ্ছে। আমি বা আমার বন্ধু কেউই সাহস পাচ্ছি না পানিতে লাফিয়ে পড়ে ওকে সেভ করতে। এমন সময় দেখলাম আমার মেয়েকে 2 হাতে তুলে ধরল কেউ। আমার মেয়ে পানি খেলে যেমনটি হয় তেমনি কাশছে ও কাঁদছে, আর লোকটি একটা ভাঙা চোয়ালে মুখ ভর্তি লাল দাড়ি নিয়ে কেমন করে যেন হাসছে। আমি লোকটির দিকে তাকে চিৎকার করে কিছু বলার আগেই আমার ঘুম ভেঙে গেল। আমার সমস্ত শরীর কাঁপছিল। আমার মিসেস আমাকে শান্ত করলো আর সব দোষ দিতে লাগলো আমার গতকালের আয়নার সামনে দাঁড়ানোকে। ঘটনা এখানে শেষ না। এখন রোজার মাস, তাই আমি একটু দেরি করে অফিসে যাই। আমার বাসা কোতোয়ালি থানার ঠিক পিছনে। তাই ওই দিন অর্থাৎ 18/8/12 তারিখ দুপুর 11টা নাগাদ কোতোয়ালি মোড় থেকে 2 নং গেটে আমাদের আরেকটা ব্রাঞ্চের উদ্দেশ্যে রওনা করি। আমি মাঝে মাঝে লোকাল বাসে করে এমনটি যাই এবং বাসের প্রথম সারির সিট অর্থাৎ ড্রাইভারের পেছনের সিটে বসার চেষ্টা করি। সামনের সিটে একজন বয়স্ক ভদ্রলোক আগে থেকেই বসা ছিলেন। পরনে একটা সাদা রঙের জুব্বা, মুখ ভর্তি লাল দাড়ি। সে মাথা নিচু করে বসে আছে, যেন অনেক ক্লান্ত। আমি তার পাশে বসে পড়ি। বাসে আরো অনেক সিট খালি ছিল, তারপরও আমি কেন যেন ওই সিটেই বসে পড়ি। লোকটির গা থেকে আতরের তীব্র গন্ধ। বাস চলতে লাগলো। হঠাৎ আমার দৃষ্টি গেল লুকিং গ্লাসের দিকে। আমি চোখে ভুল দেখছি ভেবে চোখ মুছে পরিষ্কার করে দেখলাম মুহূর্তে, না, আমি ঠিকই দেখছি। আমার পাশে যে লোকটির অস্তিত্ব আমি দেখছি তা আয়নাতে নেই। আমি ভয়ে কেঁপে উঠলাম আমার পাশের শূন্য সিটটা দেখে। পাশে ঘাড় ঘুরিয়ে দেখি লোকটা যেমনটি বসা ছিল ঠিক তেমনটি বসে আছে। আমি এবার ঘামতে লাগলাম। আমার মাথার চুল নেই। আমার পুরো মাথা ঘামিয়ে টপ টপ করে ঘাম বেয়ে পড়ছে। আমি লোকটি আমাকে তাকিয়ে থাকতে দেখে একবার আমার দিকে তাকালো। এবার যা ঘটলো তা আরো ভয়ানক। অবাক হয়ে দেখলাম লোকটি আর কেউ নয়, সে আমার সেই স্বপ্নের দেখা ভদ্রলোক যে নদীতে পড়ে যাওয়া আমার ছোট মেয়েকে 2 হাত দিয়ে তুলে ধরেছিল। মুখে সেই হাসি। আমি একবার উঠে পড়বো ভেবেও উঠতে পারছি না। আমার শরীরে লোকটির স্পর্শ অস্বস্তি বাড়তে লাগলো। আমি বাসের অন্য যাত্রীদের দিকে তাকালাম। সবাই স্বাভাবিক, তাদেরই মতন। বাস যখন জামাল খান গনি বেকারি হয়ে একটু সামনে একটা মাজার আছে মহসিন কলেজের কিছু আগে, ওখানে একটু থামলো। কিছু লোক উঠলো বাসে, কিছু লোক দাঁড়ানো। ওদের মধ্যে একজন লোক আমাকে ওভারটেক করে আমার পাশে বসা লোকটির ওপর গিয়ে বসলো। আমি জানি না কি দেখলাম। আমি যখন এই ঘটনাটি লিখছি আমার সমস্ত শরীরে লোম দাঁড়িয়ে যাচ্ছে। দেখলাম যে লোকটি বসলো সে আর কেউ নয়, সেই বৃদ্ধ লোকটি যে অনেক আগে থেকে আমার পাশে বসা। আমি এক মুহূর্তের জন্য নিজেকে অন্য কোথাও, অন্য কোনো পরিবেশে আবিষ্কার করলাম, যেখানে আমি আর সে লোকটি ছাড়া আর কারো অস্তিত্ব নেই। আমার মাথা ঘুরছিল। বুঝে উঠতে পারছিলাম না যে বাসের অন্যান্য যাত্রীরাও কি তাই দেখলো যা আমি দেখছি। আমি জানি না, কিন্তু এরপরে যা হলো, আমি 2 নং গেট
গেটে বাস থামা মাত্রই অস্থির হয়ে গেলাম নামার জন্য। বাসে সবাই লাইন ধরে নামছে ওই স্থানে। আমার পেছন পেছন লোকটিও নামলো। আমি কোনো দিকে না তাকিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করলাম। লোকটি আমার হাত টেনে ধরল। বিলিভ মি অর নট, ওনার হাতের শীতল স্পর্শ আমার হাত থেকে ধীরে ধীরে সমস্ত শরীরে প্রবাহিত হলো। আমি কোনো কিছু বলার আগেই সে আমাকে সুন্দর স্পষ্ট ভাষায় বলল, মানে যেটা হচ্ছে তিনি চিটাগাং ভাষা লিখছেন, চিটাগাংয়ের আঞ্চলিক ভাষায়, যার মানে দাঁড়ায় এই পৃথিবীতে অনেক কিছু হবে, সব আল্লাহর ইচ্ছা অনুসারে। এরপর তিনি একটা মাটির ছোট দলা আমার হাতের মুঠোয় গুঁজে দেয়। আমি একটা নিতান্ত বাধ্য হয়ে হাতে নেই। এরপর তিনি আল্লাহ হাফেজ বলে পিছনে ঘুরে হাঁটতে হাঁটতে চলে যান। আমি অন্তত কয়েক মিনিট স্তব্ধ হয়ে থাকি। আর যখন মাটির দলাটার দিকে তাকাই, ওটা গুঁড়ো বালির মতো আমার হাতে মিশতে লাগে। আমি সাহস পাচ্ছিলাম না ওগুলোকে ফেলে দিতে। মুঠো করে নিয়ে এলাম আমাদের 2 নং গেটের আর একটা বেঞ্চে। এরপর একটা টিস্যু পেপারে মুড়ে ওটাকে মানি ব্যাগে রেখে দিলাম। আমি জানি না এমন কেন হলো বা এর কোনো ব্যাখ্যা আছে কিনা, তবে সেই দিনটা আমার কাছে আমার অনেক ভালো কাটে। আমার অনেক টেনশনের সমাধান হয়। আমার মনে কোনো কেমন যেন সাহস, স্বস্তি ফিরে আসে। আমি বাসায় ফিরে ওই মাটির গুঁড়োগুলোকে একটা আগুন বাতির ভেতরে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে যত্ন করে রেখে দেই। ওটা আমার কাছে এখনো আছে, কিন্তু এর কার্যকারিতা আছে কিনা আমি জানি না। ধন্যবাদ আসলে। আমার এমন অনেক ঘটনা আছে, সুযোগ পেলে পরে বলবো। যাক, ঘটনাটা বললাম, ভালো লাগলে শেয়ার করবেন। এটা আমাদের পাঠিয়েছেন নোয়েল শিকদার, এবং তিনি একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বিজনেস ডেভেলপমেন্ট সেই পোস্টে চাকরি করছেন, এবং তিনি লিখেছেন GEC মোড়, চট্টগ্রাম থেকে। থ্যাংক ইউ চমৎকার ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য। আমি আমার ঘটনাটি আমার নিজের ভাষায় বলছি। সন্ধ্যেবেলা খোলা জানালা দিয়ে বয়ে আসছে ফাল্গুনের হাওয়া। বালিশে মাথা রেখে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ পড়ছি আমি। মাথার ওপর চলছে 100 পাওয়ারের লাইট। সারাদিন পরীক্ষার পড়া পড়তে পড়তে ভালো লাগছিল না, তাই রবীন্দ্রনাথের গল্প পড়ে মনটাকে ফ্রেশ করতে চাইছিলাম। 3 দিন ছুটি, এবং 3 দিন ছুটি পড়ায় মেসের সকলে বাড়ি চলে গেছে। পরীক্ষার কারণে শুধু আমি একলা রয়ে গেছি বহুকালের পুরনো এই বাড়িটিতে। চাঁদপুর শহরের অনেকটা ভেতরের দিকে এই জায়গাটা। আমার বন্ধু মোর্শেদ এবং আরো 2 জন এখানে থাকে। ভাড়া তুলনামূলকভাবে কম হওয়ায় আমিও উঠে পড়ি। এই 3 তলা বাড়িতে আজ আমি ছাড়া আর কেউ নেই। একজন দারোয়ান আছে গেটের কাছে, থাকবে রাত 8টা পর্যন্ত। তারপর প্রধান ফটক বন্ধ করে আমাকেই থাকতে হবে এই আলো ছায়ায় ভরা বাড়িটিতে। বাতাসের জোর বেশি, তাই জানালাটা বন্ধ করে দিলাম। রাত নামতেই চারিদিকে অমাবস্যার অন্ধকার নেমে এলো। আমি এক মনে বই পড়ে চলছি। হঠাৎ কোনো সংকেত না দিয়ে জানালাটা খুলে গেল। চমকে উঠলাম আর হৃৎপিণ্ড। বড় বড় চোখ করে জানালার দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। তারপর 1 পা 2 পা করে জানালার কাছে গেলাম। জানালাটা বন্ধ করে সবে মাত্র বিছানায় উঠে বসেছি। এমন সময় লাইট নিভে গেল, মানে লোডশেডিং এর অন্ধকারে ঢেকে গেল আমার চারপাশ। বালিশের নিচ থেকে দেয়াশলাইটা বের করে মোম জ্বালিয়ে বসলাম। ভালো লাগছিল না। ভাবলাম নিচে গিয়ে দারোয়ানের সাথে কিছুক্ষণ গল্প করা যাক। গেটের কাছে গিয়ে দেখি দারোয়ান ঘুমে ঝিমাচ্ছে। কাছে গিয়ে বসলাম। আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল দারোয়ান। তারপর নিজেকে সামনে বলল, কোনো সমস্যা নেই তো? আমি বললাম, না, এমনিতেই আপনার সাথে কথা বলতে মন চাইলো, তাই চলে আসলাম। তারপর অনেকক্ষণ ওনার সাথে কথা হলো। যতবারই এই বাড়ি সম্পর্কে জানতে চেয়েছি ততবারই উনি প্রসঙ্গ ঘুরিয়ে দিয়েছেন। তবে এটুকু জানতে পারলাম উনি আজ 15 বছর ধরে এই বাড়িটি দেখাশোনা করছেন। রাতে কখনোই থাকেননি এই বাড়িতে। এর মধ্যে অনেকে এখানে এসেছে, কেউ বেশি দিন থাকতে পারেনি। এমনকি এই বাড়িতে মারাও গেছে অনেকে। কে বা কারা মেরেছে তারও কোনো সন্ধান মেলেনি। আমি আরো কিছু জিজ্ঞেস করতাম,
কিন্তু রাত 8টা বাজতেই আমাকে সাবধান করে দারোয়ান চলে গেলেন। প্রধান ফটক বন্ধ করে আমি ঘরে এসে বসলাম। ভয় করছিল আমার, খুব ভয় করছিল। কেন যেন কারেন্ট এখনো আসেনি, এই বাড়ির আদৌ কোনো ঘটনা আমার জানা নেই। তবুও নিজ জ্ঞান থেকে বলতে পারি এই বাড়িটি কোনো সাধারণ বাড়ি নয়, এটা একটা অভিশপ্ত বাড়ি। অশরীরীদের বসত হয়তো এই বাড়িতে আছে। রাত 11টা বেজে 20। আমি জানি না আমার জীবনে আজ কি ঘটতে যাচ্ছে। এতক্ষণ নীরব ছিল, কিন্তু সব নীরবতা ভেঙে ছাদের উপর কারা যেন হেঁটে চলেছে। মনে হচ্ছে কোনো দানবীয় পা বারবার আঘাত করছে ছাদের উপর। আমার বারবার ইচ্ছে হচ্ছিল এই বাড়ি থেকে পালিয়ে অন্য কোথাও চলে যেতে, কিন্তু এত রাতে কোথায় যাব? এই বাড়ির ছাদে আমার কখনো যাওয়া হয়নি, শুধু শুনেছি এ বাড়ির ছাদের গেট বন্ধ, কারো কাছে তার চাবি নেই। 3 তলায় একটা ঘর আছে তালা বন্ধ, কে জানে সে ঘরে কি আছে। দারোয়ানের মুখে শুনেছি সে ঘরের ভেতর কি আছে তা কেউ বলতে পারে না। আজ 20 বছর সেই ঘরটা বন্ধ দেখে আসছেন তিনি। প্রথম যেদিন এই বাড়িতে আসলাম সেদিন থেকেই একটা মনে ভয় জন্মেছিল। এই বাড়িটি যতই খুঁটিয়ে দেখলাম ততই ভয় বাড়তে লাগলো। আমার সাথে যারা ছিল সবাই চাকরিজীবী, তাই ওরা রাতে আসতো। সারাদিন আমাকে একা একা এই ভুতুরে বাড়িতে পড়ে থাকতে হতো। সন্ধ্যার পরে যেন এই বাড়িটি ভয়ের কারখানা হয়ে যায়। অনেকবার মোর্শেদকে বলেছি এ কথা। মোর্শেদ বলেছে, দেখ দেখে শুনে ভালো একটা বাড়িতে চলে যাব। তাছাড়া এত কম দামে ভাড়া তো আগে পেতে হবে, তাই না? এমনিতে জায়গাটা শহর থেকে বাইরে। সন্ধ্যার পরে চারিদিকে নীরব হয়ে যায়, আশেপাশে কোনো জনবসতি নেই। কাঁচা রাস্তা ধরে 15 মিনিট হাঁটার পর পাকা সড়ক পাওয়া যাবে, কিন্তু এত রাতে গাড়ি পাওয়া যাবে কিনা সেটাই মুশকিলের ব্যাপার। তা যাই হোক, একবার চেষ্টা করে দেখা যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা বেজে 35 মিনিট। সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম এবং খুব দ্রুত গতিতে বাড়ি থেকে বের হয়ে এলাম। অন্ধকার পথ ধরে গিয়ে দাঁড়ালাম রাস্তার উপর। সন্ধ্যা থেকেই আকাশটা থমথমে কালো মেঘে ঢাকা। আমার আশা দুরাশায় পরিণত হলো যখন দেখলাম আধা ঘন্টা দাঁড়িয়ে থেকেও কোনো গাড়ি দেখা মিলল না। এদিকে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি পড়তে শুরু করলো, তাই দাঁড়িয়ে না থেকে আবার সেই বাড়িটির দিকে চলে যেতে লাগলাম। আসার সময় দেখলাম কারেন্টের তার ছিঁড়ে পড়ে আছে রাস্তার ওপর। তার মানে আজ রাতে আর কারেন্ট আসবে না। যতদূর চোখ যায় শুধুই অন্ধকার, কোথাও এক বিন্দু আলো নেই, কেবলই অন্ধকার। বাড়ির সামনে এসে দাঁড়াতেই মনে হলো মৃত্যু যেন আমাকে হাত বাড়িয়ে ডাকছে। এক অদ্ভুত ভয়ঙ্কর আওয়াজ চারিদিকে, যা কলিজার পানি পর্যন্ত শুকিয়ে দেয়। বিদ্যুৎ চমকানোর আলোয় ভুতুরে পরিবেশ সৃষ্টি হয়েছে বাড়িটিতে। হালকা কুয়াশা জমেছে বাড়িটিকে ঘিরে, যেন হরর ছবির ভুতুরে বাড়ি। প্রধান গেট খুলে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেলাম। ভিজে শরীর নিয়ে ঘরে প্রবেশ করলাম। আমার ঘর কবরের মতো অন্ধকার। যাওয়ার আগে মোমবাতিটা দিব্যি জ্বলছিল। এত তাড়াতাড়ি মোমবাতি শেষ হওয়ার কোনো মানে খুঁজে পেলাম না। পকেটের দেশলাইটা ভিজে চুপচুপ। হেমন্তের রাত এমনিতেই অনেক বড়। কি করা যায় ভাবতে লাগলাম। ব্যাগ থেকে খুঁজে একটা চার্জার লাইট বের করলাম। অনেকদিন এটাতে চার্জ দেওয়া হয়নি। কারোর সাথে যোগাযোগ করতে পারলে মনটা হালকা হতো, কিন্তু আমার সব যোগাযোগ যেন বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। চারিদিকে নীরব থমথমে। হঠাৎ দরজা খোলার শব্দ পেলাম। আমার কলিজাটা কেঁপে উঠল। তবে কি 3 তলার সেই ঘরের অজানা ভয় আমার বুক কাঁপছে। কানে ভেসে আসছে পায়ের শব্দ, কি যেন সিঁড়ি বেয়ে ওপর থেকে নিচে নামছে। আমার ভয় আরো বেড়ে গেল। এদিকে ঝড়ের তাণ্ডব বেড়েই চলেছে। ঘণ্টাখানেকের মধ্যে চার্জার লাইটের আলো ফুরিয়ে গেল। এটা আমার মনের ভয়, কোথাও কেউ নেই। বাইরে একটা ঝড় হয়ে চলছে, থামার কোনো নামগন্ধ নেই। ঘরের জানালাটা একবার বন্ধ হচ্ছে আর খুলছে। আমি সেটাকে বারবার বন্ধ করতে গিয়ে ব্যর্থ হচ্ছি। চারিদিকে কেমন যেন এক ভয়ানক শব্দ হচ্ছিল। কোথাও আলো নেই, শুধু মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলোতে কিছু দেখা যাচ্ছে। হঠাৎ আমার মনে হলো কি যেন চাপা সুরে কাঁদছে জানালার ওপাশে। আমি আস্তে আস্তে হেঁটে গেলাম জানালার কাছে। কাছে যেতেই শব্দ থেমে গেল। না, কোথাও কেউ নেই। এমন সময় হৃদয়ে আতঙ্ক তুলে কে যেন আমার দরজায় নক করলো। আমি তখন ভয়ে রীতিমতো কাঁপছি।
আমার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। দাঁড়িয়ে আছি ঘরের এক কোণে, একটা ইঁদুর আমার পাশ দিয়ে দৌড়ে চলে গেল। আমি চিৎকার দিয়ে উঠলাম, সেই সাথে দরজার ওপাশের আওয়াজটা থেমে গেল। খুব বড় বড় ইঁদুর ঘরের মধ্যে ছোটাছুটি করছে, যা আগে কখনো দেখতে পাইনি আমি। আমার পায়ের পেছনে ভিজে ভিজে অনুভব করলাম। চার্চ লাইটটা আবারও চালু করলাম। হালকা আলো জ্বলছে তা থেকে। সেই আলোতে স্পষ্ট দেখলাম একটা ইঁদুর বড় একটা মাংসের টুকরো এনে আমার পায়ের কাছে বসে খাচ্ছে, আর তার রক্ত আমার পায়ে এবং প্যান্টের লেগে ভিজে ভাব তৈরি করেছে। এমন দৃশ্য আমি আগে কখনো দেখিনি, কোনো বইতেও পড়িনি। ভয়ে গলা শুকিয়ে এলো আমার। চার্জারের আলো নিভে গেল, সেই সাথে বাইরের ঝড়ও থেমে গেল। চারিদিকে এক অদ্ভুত নীরবতা, শুধু মাঝে মাঝে নুপুরের সুর আর ছোটাছুটির আওয়াজ পাওয়া যাচ্ছিল। কারা যেন ফিসফিস করছে বাতাসে। আমার চোখের সামনে যেন হাজারো প্রেতাত্মা দাঁড়িয়ে আছে। ভয়ঙ্কর তাদের চোখ, হাত, নখ, পা, চুল। চোখ খুললেই সেই একই দৃশ্য। ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলছে ঝুলন্ত তরুণী। বড় বড় চোখ, জিহ্বা বেরিয়ে এসেছে মুখ থেকে, হাতে বড় বড় নখ। ঘরময় আগরবাতির গন্ধ, যেন কোনো মরা লাশ আমার সামনে শুইয়ে রাখা হয়েছে। মনে হচ্ছে চারিদিকে রক্তের নদী, আমি তার মাঝখানে সাঁতার কাটছি। আমার সামনে পেছনে মৃত্যু তাড়া করছে। চোখ বুঝতেও পারছি না, আবার মেলতেও পারছি না। এটা কি প্রচন্ড ভয়ের কারণে মানসিক সমস্যা বৃদ্ধি পেয়েছে, নাকি সত্যি দেখছি আমি? কিছুই বুঝতে পারছিলাম না। তবে আমার মন দুর্বল করিনি, যতটুকু সম্ভব শক্ত রাখার চেষ্টা করছি। আলো ছাড়া ঘড়ি দেখতে পাচ্ছিলাম না, তাই অনুমান করলাম কটা বাজে। হতে পারে রাত 3টা, 3:30, এর বেশি নয়। এখনো সকাল হতে অনেক দেরি। কাল সকালেই এই অভিশপ্ত বাড়ি ত্যাগ করব আমি, আর নয়। এখানে থাকলে নিশ্চিত মৃত্যু, এতে কোনো সন্দেহ নেই। হঠাৎ কানে ভেসে এলো শব্দ। ভালো করে সেদিকে কান পাতলাম। কিছু আস্তে আস্তে এদিকে হেঁটে আসছে। আমার দরজার কাছে এসে আওয়াজটা থামলো এবং দরজা নক করলো। আমি এবার সাহস হারলাম না, অন্ধকার দরজার দিকে হেঁটে যেতে লাগলাম। হঠাৎ আমার শরীরের সাথে কিছু একটা ধাক্কা খেলো। হাত দিয়ে দেখি কার যেন পা ঝুলছে। মনে হচ্ছে ফ্যানের সাথে কোনো এক তরুণী ফাঁসিতে ঝুলছে। আবার হাত বাড়িয়ে দেখি কিছু নেই। আমার সাথে কি ঘটছে এইসব আমি নিজেও জানি না। শুধু বুঝতে পারছি আলো না পেলে অন্ধকারে হার্ট অ্যাটাক করে যে কোনো সময় আমি মারা যেতে পারি। হেঁটে গিয়ে দরজা খুলে দিলাম। কি অদ্ভুত ব্যাপার, দরজার সামনে কেউ নেই, অথচ একটু আগেও হেঁটে আসার শব্দ পাওয়া গেছে। এমন সময় বাইরে বিদ্যুৎ চমকে উঠল, চারিদিকে আলোয় ভরে গেল। সেই আলোতে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার সামনে একটা বডি দাঁড়িয়ে আছে, সেটার গা থেকেই সেই আগরবাতির গন্ধ আসছে। সারা শরীর সাদা কাপড়ে ঢাকা, মাথা নেই, আমার থেকে মাত্র 1 হাত দূরে। আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, আমি নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। সকালে এসে দারোয়ান আমাকে সিঁড়ির নিচে পড়ে থাকতে দেখে, তারপর বিছানায় এনে শুইয়ে দেয়। গতকাল রাতের কথা মনে পড়তেই আতঙ্কে আবারও শিউরে উঠি। দুপুর নাগাদ সেই বাড়ি ত্যাগ করি, আর কোনোদিন সেই বাড়ির মুখ হয়নি। মেস মেম্বাররা আমার কথা শুনে আর সেই বাড়ি যায়নি। তার কয়েকদিন পরই জানতে পারলাম বাড়ি দারোয়ান চাচা মারা গেছেন। বাড়ির ভেতরেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এখন সেই বাড়িতে কেউ থাকে না। এটাই লিখেছেন সোহানুর রহমান অনন্ত, শনির আখড়া, ঢাকা থেকে। এই ঘটনাটা আমি আপনাদের পড়ে শোনালাম। আশা করছি আপনারা সবাই এনজয় করেছেন। আমারও অনেক বেশি ভালো লেগেছিল, সেই জন্য আপনাদের শোনালাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। প্রিয় রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি যে ঘটনাটি লিখছি সেটা আমার লাইফে ঘটে 2008 সালে, এবং 2008 সালের ঘটনাটি ঘটেছিল ঈদের 1 সপ্তাহ আগে, ঠিক এখন যেমন। এবং একটা ট্রেনের ভেতরে ঘটনাটি ঘটে। আমি ঢাকার একটা প্রাইভেট ইউনিভার্সিটির টিচার। আমার নাম শাওন আহসান। আমি আমার মূল ঘটনায় চলে যাচ্ছি। ঈদের বাকি আর 7 দিন। আমি যথাসময়ে ট্রেনের টিকিট কাটলাম, কিন্তু ট্রেনে কোনো সিট পেলাম না। ঠিক সময় ঢাকা থেকে সেই ট্রেনটিতে উঠলাম, এবং ট্রেনের ভেতরে মোটামুটি অনেকেই ছিল। কেউ দাঁড়িয়ে ছিল,
আবার কেউ সিটের মধ্যে বসেছিল। সো যাই হোক, আমি মোটামুটি বসার জন্য একটা ভালো জায়গা খুঁজতে লাগলাম। ঠিক সময় পেয়ে সেটা পেয়েও গেলাম এবং ট্রেনের টয়লেট বরাবরই একটা বসার মতো জায়গা পেলাম এবং তাই আমি হাতের পেপারটা সেখানে বিছিয়ে বসে পড়লাম। ট্রেন ঠিক রাত 11:45 ছাড়ে। ট্রেন ভালো মতোই চলছিল। আস্তে আস্তে ট্রেনের স্পিড বাড়তে লাগলো। রাত 1টা থেকে রাত 2টা বেজে গেল। আমি কোনো রকমে না ঘুমিয়ে একটা গল্পের বই নিয়ে পড়ছিলাম। আমার মাঝে মধ্যে ট্রেনের টিটি আচ্ছা উনি লিখেছেন যেভাবে পড়তে খুব অসুবিধা হচ্ছে। যাই হোক, টিটি আবার যাত্রী হাতে, আচ্ছা যাই হোক, তারপরে যাই আমরা। আমার ঠিক মনে আছে রাত তখন 2:56। হঠাৎ আমি যেই জায়গায় বসেছিলাম সেই জায়গার একটা গন্ধ অনুভব করলাম। আমি বুঝতে পারলাম গন্ধটা আমার মুখ বরাবর টয়লেটটা যেটা ছিল সেখান থেকে এই গন্ধটা আসছে। কিন্তু যখন বুঝতে পারলাম না যে গন্ধটা খুব খারাপ একটা পোড়া টাইপের গন্ধ এবং আমার একটু সন্দেহ হলো। আমি বসা অবস্থা থেকে উঠে দাঁড়ালাম। আমি ভাবলাম হয়তো টয়লেটের ভেতরে কোনো কারণে কোনো একটা কিছু পুড়ে যাচ্ছে এবং সেই জন্য সেখান থেকে হয়তো পোড়া গন্ধটা বেরোচ্ছে। আমি টয়লেটের দিকে এগিয়ে গেলাম। আস্তে আস্তে দরজাটা ধাক্কা দিয়ে খুললাম। ভেতরে তাকিয়ে আমি খুব অবাক হলাম। আমি দেখলাম ভেতরে 7 থেকে 8 বছরের একটা বাচ্চা ছেলে বসে আছে এবং বাচ্চাটি আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। আমি প্রথমে একটু ভয় পেয়েছিলাম, বাট পরে ভাবলাম হয়তো ট্রেনের কোনো যাত্রী বাচ্চা হবে। আমি তাকে সাহায্য করার জন্য ভেতরে হাত বাড়িয়ে দিলাম, কিন্তু সেই বাচ্চা ছেলেটি যেন গুটিসুটি হয়ে বসলো। আমি তাকে ধরার জন্য আরেকটু ভেতরে এগিয়ে গেলাম। ঠিক তখনই ঘটলো একটি ভয়ঙ্কর ঘটনা। দরজাটা খুব জোরে একটা শব্দ করে বাহির থেকে বন্ধ হয়ে গেল। আমি খুব জোরে জোরে টয়লেটের দরজা ধরে টানতে লাগলাম, কিন্তু মনে হলো বাহির থেকে কেউ দরজা অফ করে দিয়েছে। আমি পেছন দিক ঘুরে তাকালাম, দেখলাম সেই বাচ্চাটি যে বসেছিল সে নেই। অর্থাৎ আমার সাথে ভেতরে থাকার কথা ছিল সেই বাচ্চাটি কোথায় গেল? সে নেই গেল। আমি নিজে প্রশ্ন করলাম, আমি যে এতক্ষণ যা দেখলাম তার সবই কি ভুল? হঠাৎ আমার মাথার উপরে যে লাইটটা ছিল সেটা কোনো কারণ ছাড়াই অফ হয়ে গেল। আমি লাইটের সুইচ ধরে টিপাটিপি করতে লাগলাম, বাট লাইট জ্বলল না। আমি পকেট থেকে মোবাইল বের করলাম, দেখলাম মোবাইলে চার্জ নেই। আমি অন্ধকারে খুব ভয় পেতে লাগলাম। আমার গায়ে কোনো শক্তি ছিল না, মনে হচ্ছিল কেউ যেন আমার সব শক্তি শুষে নিয়েছে। হঠাৎ টয়লেটের ভেতরে সেই গন্ধটা আবার নাকে আসলো, যেটা আমি প্রথমে পেয়েছিলাম। এবার গন্ধটা তীব্র হতে লাগলো। গন্ধটা ছিল খুবই তীব্র পোড়া মাংসের গন্ধ। আমি বুঝতে পারলাম এই টয়লেটের ভেতরে কিছু একটা আছে। গন্ধটা আরো তীব্র হতে লাগলো। আমি আবার খুব জোরে দরজা ধরে টানতে লাগলাম। ঠিক তখনই আমার কাঁধে একটা হাতের স্পর্শ পেলাম। আমি বুঝতে পারলাম পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি ভয়ে ভয়ে পেছনে ঘুরে তাকালাম। আমি আমার লাইফে সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটি ঠিক সেই মুহূর্তে দেখলাম। আমি দেখলাম একজন বৃদ্ধ মহিলা, যার অর্ধেক চেহারা পোড়া, চুলগুলো মাথা থেকে খসে খসে পড়ছে। সেই আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখের ভেতর থেকে যেন আগুন ঠিকরে পড়ছে। আমি চিৎকার করে 1-2 পা পিছিয়ে গেলাম এবং তখনই মনে হলো আমি আরেকজনের সাথে ধাক্কা খেয়েছি। আমি পেছনে ঘুরে তাকালাম, দেখলাম সেই 7-8 বছরের বাচ্চা ছেলেটি আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে এসে তাকিয়ে আছে। তার চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছিল। আমি এইসব দেখার পরে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি তখনই জ্ঞান হারালাম। যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি নিজেকে ট্রেনের ভেতরে অনেক যাত্রীর মাঝে আবিষ্কার করলাম।
কেউ একজন আমার মাথায় বোতল দিয়ে পানি ঢালছিল। দেখলাম আমার জামা কাপড় সব ভিজে গিয়েছে। আমি কিভাবে টয়লেটের বাইরে এলাম তা একজনকে জিজ্ঞেস করলাম এবং উনি বললেন আমি নাকি টয়লেটের ভেতরে দরজার কাছে অজ্ঞান হয়ে পড়েছিলাম। আমি খুবই অবাক হলাম। টয়লেটের ভেতরে কি হয়েছিল তা কেউ কাউকে বললাম না। আমি সেই দিন ঠিক মতো চট্টগ্রাম পৌঁছে গেলাম। পরে আর কোনো প্রবলেম হয়নি। তবে এর পর থেকে আমি কখনো ট্রেনে যাতায়াত করি না। ট্রেনে যাতায়াতের কথা শুনলেই আমার ভেতরে এক অদৃশ্য ভয়, এক অচেনা ভয় কাজ করে। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আমার মেজ আপুকে বিয়ে দেওয়া হয় এক মাদ্রাসা বাড়িতে। ওই বাড়িতে বড় একটা মাদ্রাসা আছে বলে এ বাড়ির নামকরণ করা হয় মাদ্রাসা বাড়ি। তো আমার বোনকে যখন বিয়ে দেওয়া হয় তখন তার শ্বশুর জীবিত ছিলেন না, শুধুমাত্র শাশুড়ি ছিলেন। আমি তখন ক্লাস 5-এ। কাহিনীটা আমার খালাম্মা অর্থাৎ বোনের শাশুড়িকে নিয়ে। তিনি সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তেন। খালাম্মা আমার আপুর কাছে থাকতেন। তখন আমার আপু ছিল একা। আমার দুলাভাই থাকতেন সৌদি আরব। আমার আপুর ঘরের পেছনে ছিল টিউবওয়েল। সবাই সেখানে রান্না বান্না, নামাজের উজু বানানো ইত্যাদি কাজে ব্যবহার করতেন। তো একদিন ফজরের সময় আজান হয় যখন, তখন নামাজ আদায় করার জন্য ওঠেন। তিনি ঘরের পেছনের দরজা দিয়ে টিউবওয়েলের দিকে রওনা দিলেন। তখন তিনি দেখতে পান কিছু সাদা কাপড় পরা লোক টিউবওয়েলের সামনে দাঁড়িয়ে আছে। তখন তিনি খুব ভয় পেয়ে যান। তখন তিনি গলায় কাশি দেওয়ার শব্দ করলে মুহূর্তেই এই সমস্ত লোকগুলো গায়েব হয়ে যায়। গায়েব হয়ে যাওয়ার কয়েক মুহূর্ত আগে তার গালে থাপ্পড় দেওয়ার মতো লাগে এবং তিনি সেখানে অজ্ঞান হয়ে যান। তারপর আমার আপু কিছু পড়ে যাওয়ার শব্দ পান এবং মুহূর্তেই বাইরে বেরিয়ে আসেন। দেখেন তার শাশুড়ি মাটিতে পড়ে আছেন। তখন তার ছেলেদেরকে ডেকে ঘরে নিয়ে যান এবং প্রায় 3 কি 5 ঘন্টা পর তার হুঁশ আসে। তিনি জানান যে তার দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি এবং তিনি কিচ্ছু দেখতে পাচ্ছেন না। তিনি অন্ধত্ব বরণ করেছেন এবং অন্ধ হওয়ার 1 বছরের মাথায় তিনি মারা যান। মারা যাওয়ার আগে তিনি তার এই ঘটনাটি সবাইকে বলেন। আপুর শাশুড়ি মারা যাওয়ার পর প্রায় আপু স্বপ্নে তার শাশুড়িকে দেখতেন। এবং আরো একটা জিনিস এখনো দেখেন যে টিউবওয়েলের পাশে একটা গর্তে একটা টাকার পাতিল আছে এবং পাতিল উঠে আসছে এবং সেটা নেয়ার জন্য পাতিলটা একটা ওখান থেকে একটা আওয়াজ বা কিছু একটা হচ্ছে। তাদের মাদ্রাসার হুজুরকে ব্যাপারটা জানানো হয়। হুজুর পরামর্শ দেন যেন আপু এই বিষয়টি এড়িয়ে চলেন। মাঝে মাঝে এখনো আপু তার শাশুড়িকে স্বপ্নে দেখেন। এই ছিল ঘটনা। কিন্তু ঘটনাটা খুবই ছোট এবং সবচেয়ে বড় কথা যে আপনার জীবনেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে হঠাৎ করে, তাহলে বুঝতে পারবেন যে ব্যাপারটা কত উইয়ার্ড। যে হঠাৎ করে একটা শব্দ অনুসরণ করে আপনি বাইরে বেরিয়ে গিয়ে যদি দেখেন যে সত্যি কিছু আছে। অনেক সময় তো এরকম হয় যে আপনার দরজায় নক হচ্ছে, বাট আপনি সেটাকে খুব একটা বেশি পাত্তা দিচ্ছেন না যে এরকম হতেই পারে, বাতাসের কারণে হতে পারে, এত রাত্রে আর কে আসবে, বা মাঝে মাঝে এরকম মনের ভুল হয়। কিন্তু কোনোদিন যদি হঠাৎ করে আপনার ইচ্ছে হয় যে উঠে গিয়ে দেখি দরজার ওপাশে কেউ আছে কিনা, বা নিচে যে শব্দগুলো হচ্ছে সেই শব্দ যেগুলো আসছে, প্রতিদিনই তো দেখি যে আসলে শব্দ কেউ করে না এবং এটা হয়তো মনের ভুল, ওখান থেকে শব্দ আসবে কিভাবে। কিন্তু একদিন যদি হঠাৎ করে দেখে ফেলেন ছাদে প্রতিদিন ধুমধুম শব্দ হয়, কখনো গিয়ে দেখা হয় না, বা গিয়ে দেখেছেন হয়তো সবাই মিলে, কিন্তু কোনোদিন সেরকম উল্টাপাল্টা কিছু দেখতে পারেনি, কিন্তু কোনো একদিন হঠাৎ করে গিয়ে যদি দেখে ফেলেন যে সত্যি কেউ শব্দ করার মতো আছে, তাহলে কেমন লাগবে। বিশেষ করে এখন যারা ঢাকা ছেড়ে যাচ্ছেন গ্রামের বাড়িতে ঈদ করতে, ঈদের ছুটি কাটাতে, এবং যারা গ্রামে কিছুদিন থাকবেন, তারা এই সমস্ত ঘটনার সম্মুখীন হতেই পারেন এবং আমি চাই যে হলে সঙ্গে সঙ্গে আমাদের সেটা জানাবেন। আমাকে লিখছেন, আমি পিয়াস, আমি তানুর রাজশাহী থেকে লিখছি। আশা করছি আপনি ভালোই আছেন। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি তা আমার দাদুর কাছ থেকে শোনা এবং দাদুর সঙ্গে ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনা। সে অনেকদিন আগের কথা। দাদু
আগুনের ফুলকি একবার জ্বলছে আর নিচ্ছে এবং এদিকে আসছে। তিনি সেটার জন্য তিনি সেটাকে পাশ কাটিয়ে চলে যান এবং কিছুক্ষণ পর দাদুর পেছন দিক থেকে আরেক জায়গায় সে আগুন জ্বলতে শুরু করে। তিনি আবার একই কাজ করলে আগুনের ফুলকিও একই কাজ করতে থাকে। অবশেষে তিনি দেখলেন যে সে আগুন একটি মানুষের আকৃতির মতো, একটি মুখ থেকে, একটি মানুষের আকৃতির মতো কিছু একটি মুখ থেকে বের হচ্ছে এবং আস্তে আস্তে মাঠের মধ্যে এক পুকুরের কাছে তাকে নিয়ে যাচ্ছে। তারপর তিনি বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে আসেন এবং এসব ঘটনা তিনি আমাকে বলেন, সেজন্যই আমার তাকে খুব ভালো লাগে। যাই হোক, মূল ঘটনায় আসি। আমার দাদু পেশায় নরসুন্দর, তার মানে বুঝতেই পারছেন তার কাজ কি। আমাদের গ্রামটি ছিল হাট থেকে অনেক দূরে, যোগাযোগ ব্যবস্থাও খুব একটা ভালো ছিল না। আমাদের গ্রামের কাছে একটা হাট থাকলেও একটু দূরের হাটে গেলে ইনকাম বেশি হতো, কারণ ওইদিকে নাপিতের সংকট ছিল। হাটে যাওয়ার একটা রাস্তা আছে, তবে ওদিক দিয়ে অনেকে ঘুরে যেতে হয়। আর বিলের মধ্য দিয়ে এবং গ্রামের মধ্য দিয়ে একটা রাস্তা আছে যেদিক দিয়ে খুব সহজে এবং কম সময়ে যাওয়া আসা করা যায়। দাদু প্রায়ই সেদিক দিয়ে যাওয়া আসা করতেন। সেদিন ছিল মঙ্গলবার। দাদু হাট করে ফিরছেন সেই বিলের রাস্তা দিয়ে। ও বলে রাখি, আমার দাদু এখন সাপের বিষ নামানো মন্ত্র শিখেছেন। যা হোক, দাদু ইতিমধ্যে হাট হতে বাড়ি ফেরার অর্ধেকের বেশি রাস্তা শেষ করে ফেলেছেন। দাদুর কাছে ফুল কাঁচির ব্যাগ এবং একটি ছাতা। ছাতাটাকে ব্যাগের হাতলের মধ্যে ঢুকিয়ে পিঠে করে মাছ বেচতে আসা মানুষের মতো করে নিয়ে আসছিলেন। কিন্তু এখনো বাড়িতে আসতে তার একটি বিল পার হতে হবে, যেখানে প্রায় ভোরতে কিছু না কিছু ঘটে। তবে দাদু সেসব রাস্তা খুবই পরিচিত, তাই তিনি কিছু না ভেবেই সেই দিক দিয়ে আসতে শুরু করলেন। চারিদিকে চাঁদের আলো, তবে সেদিন পূর্ণিমা ছিল কিনা দাদুর মনে নেই। তবে চারিদিকে সবই আবছা আবছা দেখা যাচ্ছে। তিনি আসছেন সেই মর্মান্তিক জায়গা আর কিছু না। হঠাৎ তিনি অনুভব করলেন তার পায়ের সঙ্গে কিছু একটা বেঁধে বেঁধে যাচ্ছে এবং তাকে মাটিতে ফেলে দেবার চেষ্টা করছে। দাদু নিচের দিকে তাকিয়ে দেখলেন একটি বিড়ালের মতো কিছু। দাদুর খুব রাগ হলো। তিনি তৎক্ষণাৎ সেই বিড়ালটিকে সজোরে একটা লাথি মারলেন। অবাক কাণ্ড, বিড়ালটি এক শটে গিয়ে পড়ল বাড়ির খাড়ির মধ্যে। অথচ একটা বিড়ালকে লাথি দিয়ে মেরে দাদু অত দূরে কখনো দিতে পারবেন না বা সম্ভব ছিল না। দাদু তখন একটু ভাবলেন, আমি এত আস্তে মারলাম আর এত দূরে গিয়ে পড়লো। তারপর দাদু এক আইল ঘুরতে দেখেন তার সামনে একটা কুকুর বড় জিহ্বা বের করে ঘেউ ঘেউ করছে। তবে কুকুরটি সাধারণ কুকুরের মতো না। তখন দাদুর মনে পড়ল তিনি কোথায় দাঁড়িয়ে আছেন এবং তিনি কি ভুল করেছেন। তবে তিনি খুব একটা ভয় পাননি। তিনি চিন্তা করলেন তাকে বাড়ি যেতে হবে এবং সেটা ভেবে এবং সেটা যেভাবেই হোক। তাই তিনি ব্যাগটি হাতে নিলেন এবং ছাতাটা ফুটিয়ে সামনে ধরলেন যেন কিছু না দেখতে পারে। এভাবে তিনি আরেক আইল ঘুরতে ছাতাটা একটু কাত করে দেখলেন একটা শিয়াল। সে শিয়ালটা সাধারণ শিয়াল না, তবুও তিনি এগিয়ে যাচ্ছেন। হঠাৎ তিনি শুনতে পেলেন ঘোড়ার খুঁড়ের আওয়াজ। কি যেন ঘোড়ায় চড়ে দাদুর দিকে আসছে এবং আচমকা সেটা দাদুর মাথার ওপর দিয়ে চলে গেল। দাদু সেটা বুঝতে পেরে ছাতাটা মাথার উপর ধরে বসে পড়লেন। তিনি প্রায় আমাদের গ্রামের কাছাকাছি একটা আম বাগানের কাছে চলে এসেছেন। দাদু সেই আম বাগানের কাছে আসতেই হঠাৎ আম বাগানের গাছের উপর ঝড় শুরু হলো। মনে হচ্ছে যেন আম গাছ উপরে এসে দাদুর গায়ে পড়বে। দাদু বেগতিক দেখে ছাতা বন্ধ করলেন। সেই আম বাগানের কিছু দূরেই দাদুর এক পরিচিত বন্ধুর বাড়ি। দাদু হাত মারলেন, এই মাছ একটু বের হয়ে আয় তো। কিছুক্ষণ পর এই মাছ বের হয়ে এলো। সে জিজ্ঞাসা করলো, এই তুই কে রে এত রাতে? দাদু বললো, আমি নিমাই, তাড়াতাড়ি লাইটটা মার। অবাক কাণ্ড, লোকটি লাইট মারার সঙ্গে সঙ্গে সব ঝড় বন্ধ হয়ে গেল এবং একটি নিয়মিত রাতের মতো সব নিস্তব্ধ এবং ঝিঝি পোকা ডাকছে চারিদিকে। দাদু লোকটির কাছে এলেন কিন্তু কিছু বললেন না। তার সঙ্গে কুশল বিনিময় করে বাড়িতে চলে
হেসে ধরছে তাকে। এভাবে তিনি দিন দিন শুকিয়ে যেতে লাগলেন। তিনি তখনও কাউকে কিছু বলেন। একদিন দাদুর মা অর্থাৎ আমার বড় মা দাদুকে জিজ্ঞাসা করলেন দাদুর কিছু হয়েছে কিনা বা তিনি ভয় করছেন কিনা। দাদু তখন সব ঘটনা বড় মাকে খুলে বললেন। বড় মা আশ্চর্য হয়ে বললেন, তুই এতদিন আমাকে বলিসনি কেন? তাই তিনি দাদুকে গ্রামের আমাদের পাশের বাড়ির এক কবিরাজের কাছে নিয়ে গেলেন। কথিত আছে সেই কবিরাজ একদিনের জন্য মরা গরু তাজা করে দিতে পারতেন। তিনি নাকি সরিষা করে পড়িও নামাতে পারতেন। যা হোক, তার কাছে দাদুকে নিয়ে যাওয়া হলো। দাদু তাকেও সব ঘটনা খুলে বললেন। তখন কবিরাজ দাদুকে একটি পিতলের বালতিতে কুয়া থেকে তোলা ঢেউ না লাগায় স্থির পানি নিয়ে আসতে বললেন। যথারীতি সেই অবস্থায় সেইভাবে ব্যবস্থা করা হলো। তারপর দাদুকে বসিয়ে তার সামনে সেই পানি ভর্তি পিতলের বালতি রাখা হলো। যখনই কবিরাজ মন্ত্র পড়া শুরু করলেন, বালতির টান টান আওয়াজ হতে লাগলো। মনে হলো কি যেন এসে বালতিতে শক্ত কিছু দিয়ে বালতিটিতে আঘাত করছে। তারপর তিনি শুয়ে পড়লেন এবং সেই আওয়াজ থামলো। সেই কবিরাজ পরে দাদুকে এবং বড় মাকে বলেছিলেন এই ছেলেকে আর 15 দিন পর বাঁচানো সম্ভব হতো না। তারপর দাদু আর কখনো সাপের বিষ নামের মন্ত্রের কথা মুখে হয়নি। আজ এ পর্যন্ত আমার তার সাথে আরো অনেক ভৌতিক কিছু ঘটনা ঘটেছে। আচ্ছা, আজ পর্যন্ত তার সাথে আর কোনো ভৌতিক ঘটনা ঘটেওনি। এই হলো আমার সত্যি গল্প। আশা করছি আপনাদের ভালো লাগবে।